পিএসজি ট্রেবল জেতার পরে আমি ট্রেবল নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে কোন ক্লাব কয়টা ট্রেবল জিতছে। তো আমি মানে জানতাম আগে থেকে, তারপরে একটা ধাক্কা খেলাম যে রিয়াল মাদ্রিদ এখনো কোনোদিন ট্রেবল জেতে নাই। সাকসেসের দিক থেকে রিয়াল মাদ্রিদের আশেপাশে আসতে পারে এরকম ক্লাব তো খুব বেশি নাই। তারপরে দেখেন রিয়াল মাদ্রিদের একটা দুঃখ যে তারা এখনো ট্রেবল জেতে নাই। হ্যাঁ, তারা বড় ক্লাব, খুব দ্রুতই হয়তো নেক্সট সিজনেই ট্রেবল জিতে যাবে, কিন্তু কিছু দুঃখ না মানুষের থেকে যায়, বিশেষ করে অ্যাথলেটদের থেকে যায়। ডন ব্র্যাডম্যানের যেরকম একটা দুঃখ থেকে গেছে, ওই 4 রানের জন্য অ্যাভারেজটা 100 হয় নাই, এরকম ছোটখাটো দুঃখ থাকে। সচিন টেন্ডুলকারের ট্রিপল সেঞ্চুরি নাই, মোহাম্মদ আজহারউদ্দিনের 199 রানে আটকে যেতে হয়েছে, এসব তো থাকেই। একই রকম এই যুগে ক্রিকেটে একটা বড় দুঃখ হচ্ছে বিরাট কোহলির হাতে একটা আইপিএল শিরোপা নাই। দেখেন, বিরাট কোহলি হচ্ছে নিঃসন্দেহে 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 আধুনিক ক্রিকেটের গ্রেট। এবং শর্টার ফরম্যাটের কথা যদি বলেন, যে কোনো শর্টার ফরম্যাট, 50 ওভার বা 20 ওভার, বিরাট কোহলির আশেপাশে কেউ নাই, কোনো জায়গায় নেই। টেস্টেও সে অনেক বড় ব্যাটসম্যান। সেখানে আপনি যদি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আসেন, মানে আইপিএলে আসেন, বিরাট কোহলি হচ্ছে মানে এখানে, আর বাকিরা হচ্ছে তার অনেক নিচ থেকে শুরু করে। বিরাট কোহলি আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক, বিরাট কোহলির অ্যাভারেজ আইপিএল এ অত্যন্ত ঈর্ষণীয়। বিরাট কোহলি করে নাই আইপিএল 71টার উপরে 50+ ইনিংস, 60টা মনে হয় শুধু সেঞ্চুরি, 60টা না 8টা। মাই গুডনেস, মাই গুডনেস, এই লোকটা এখনো পর্যন্ত একটা আইপিএল জেতে নেয়। এবং মজার ব্যাপার হচ্ছে আইপিএল জেতার জন্য সে দৌড়াদৌড়িও করে নাই। সেই 2008 সালে সে আরসিবিতে ঢুকছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ঢুকছে, আজ পর্যন্ত সেখানেই আছে। সম্ভবত আইপিএল এর হিস্ট্রির একমাত্র খেলোয়াড় যে এই 2025 সাল পর্যন্ত একই দলে খেলে যাচ্ছে। ও না, ইয়ে আছে, ধোনি আছে। ও আবারও ও না বললি, কারণ ধোনি তো মাঝখানে এক সিজন চেন্নাইতে খেলতে পারে নাই। ফলে বিরাট কোহলির মতো কমিটমেন্ট নির্দিষ্ট দলের প্রতি লয়ালিটি কেউ দেখায় নাই, একই সঙ্গে তার ওই দুঃখটা থেকে গেছে। এখন আজকে হচ্ছে সেই দিনটা, বা বলা ভালো সেই রাতটা আসতেছে যে বিরাট কোহলির দুঃখটা ঘুচবে কিনা। আর তো খুব বেশি সময় নাই, বিরাট কোহলি আর কয় বছর খেলতে পারবে? সে নিশ্চয়ই তার বস ধোনির মতো এই 40-42 বছর পর্যন্ত বা 45 বছর পর্যন্ত খেলে যাবে না। তারা নিয়েও নিশ্চয়ই ওই মিমগুলো হোক, এটা সে চাইবে না। ফলে সে তো আর খুব বেশি দিন খেলতে পারবে না। এই সময়টা একদম অন্তিম লগ্নে এসে, ধরেন অন্তিম বছরগুলোর একটা এ বছর এসে তার ক্যাপ্টেন ওই যে রাজিত, সে বলতেছিল যে এই বছর অন্তত আমরা চেষ্টা করব যে বিরাটের জন্য একটা ট্রফি জেতার। আমার ধারণা সারা ইন্ডিয়াই দলমত নির্বিশেষে, মানে কিংস ইলেভেন পাঞ্জাবেরও হয়তো অনেক ভক্ত আজকে চাইবে যে ওকে, আমরা একটা শিরোপা জিতি বা না জিতি, ওরাও তো কোনোদিন যেতে নাই, বিরাটের হাতে একটা ট্রফি উঠুক। তো আজকে একটু গল্প করি আইপিএল নিয়ে খুব একটা কথা বলতে ইচ্ছা করে না, তারপরেও একটু গল্প করি যে আসলে বিরাট একটা ট্রফি জিততে যাচ্ছে কিনা। এখন টি-20 লিগ পছন্দ হয় না, টি-20 লিগ দেখা হয় না। এখন ইনফ্যাক্ট রিয়েলিটি হচ্ছে খেলাই খুব বেশি দেখা হয় না। যেখানে খুব বেশি স্টেক ফিল করি, ধরেন আর্জেন্টিনার ম্যাচ, বাংলাদেশের ম্যাচ, তাও বাংলাদেশের সব ম্যাচ দেখা হয় না। সে কোনো ম্যাচ দেখা যায় অর্ধেকটা দেখছি, অল্প দেখছি। ফুটবল ম্যাচও সব দেখা হয় না। ফলে আইপিএল যে দেখবো না এটাই স্বাভাবিক। জীবনে এমন একটা জায়গায় চলে আসছে যে খুব স্টেক ফিল না করলে সেই জিনিস আর দেখি না। আইপিএল এর মাঝে দু একটা ম্যাচ দেখতে বসছি, ওই যে আমি খেলা 71-এ আড্ডা দিতে যাই, ওখানে গেলে ওদের ওখানে তো সবসময় বড় পর্দায় খেলা চলতে থাকে, তো ওখানে দেখতে হয় মাঝে মাঝে। কি যে দুমদাম খেলা! এবং আমার এইবার আইপিএল এ দু একটা ম্যাচের খন্ড খন্ড দেখার আগে আমার ধারণা ছিল যে কয়েকটা ইন্ডিয়ান ছেলে বোধহয় ইম্প্রোভাইজেশনের এই লেভেলে গেছে, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন। কিন্তু দেখলাম যে গড়পড়তা আইপিএল এ যারা খেলতেছে ইন্ডিয়ান একদম নাম না জানা ছেলে পেলে, আপনারা নাম জানেন হয়তো, আমি নাম জানি না, এরাও যে লেভেলে ইম্প্রোভাইজেশন করতেছে, মানে 360 ব্যাটসম্যান জিনিসটা আর এখন একক কারোর ব্যাপার নাই। অলমোস্ট সবাই, আমার ধারণা ওদের গলির পোলাপানে ওই লেভেলের ইম্প্রোভাইজেশন করতে শিখে গেছে। এটা দেখা খুব বিনোদনের ব্যাপার। যারা রেগুলার আইপিএল দেখেন, পিএসএল দেখেন, তাদের জন্য নিশ্চয়ই এটা খুব আনন্দের ব্যাপার। আইপিএল শুরু থেকেই খুব আনন্দের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। মাঠের বাইরের ব্যাপার সেপার বাদ দেন, মাঠে যা যা হয় এটা তো দারুণ আনন্দের পিটুনি। এবং সেই জায়গাটায় কিন্তু আরসিবি খুব শীর্ষ একটা জায়গা দখল করে রাখছে সবসময়। আপনি আরসিবির স্কোয়াডটার দিকে তাকান, একটা লম্বা সময় তাদের ব্যাটিং এর টপ অর্ডার 3জন কে ছিল, গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স। মানে এই নাম তিনটা বলার পরে আর কিছু বলার দরকার হয়? গেইল আর ডিভিলিয়ার্স সম্পর্কে কোনো বিশেষণ বসাইতে গেলে আমার কম পড়ে যাবে।
গেইল তো কালকেও মনে হয় কোনো একটা কন্টেন্টে বলছি যে আমার সবচেয়ে পছন্দের এন্টারটেইনার, এবং টি-20-তে বা যে কোনো ধরনের ক্রিকেটে বলে কয়ে কিছু করা, এইটা গেইল ছাড়া কাউরে দিয়ে সম্ভব না। গেইল আমি নিজে আমার চোখের সামনে ঢাকা আমাদের সামনে আমাকে পার্সোনালি বলে নামছে যে এই ম্যাচে এই করব এবং করে ফিরছে, এরকম করতে দেখছে। এইটা গেইল ছাড়া আর কারো পক্ষে সম্ভব না, এবং গেইলই। ফলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে গেইলের ব্যাপারটা না বলি। এরপর আসেন এবি ডিভিলিয়ার্স, আধুনিক, এই যে একটু আগে 360 বললাম, এই 360 ব্যাটিং এর জনক তো সে ছিল বিরাট কোহলি, আইপিএল এর হিস্ট্রির সবচেয়ে সফল ব্যাটসম্যান। এর সঙ্গে এক সিজনে ওদের সঙ্গে মিশেল স্টার্ক খেলছে, আরো কে কে জানি, যুবরাজ সিং রে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনছিল, কি না করছে এই টিমটা। এবং আরসিবি কিন্তু শুধু মাঠের বিনোদন দেওয়ার জন্য, তারা কিন্তু যে ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাইছে, মানে কিনতে 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 খেলোয়াড় দাঁড় করাইতে করাইতে এবং রিটেইন করতে করতে এমন একটা জায়গায় নিচে নিজেদের ব্র্যান্ড ভ্যালু, যে এইটা আইপিএল হিস্ট্রির সর্বোচ্চ। আইপিএল এ তাদের আশেপাশে কেউ নাই ব্র্যান্ড ভ্যালুতে। ওদের ব্র্যান্ড ভ্যালু কত জানে আমার, অ্যামাউন্ট মনে থাকে না তো, কিন্তু বিকট একটা অ্যামাউন্ট, সেটা আশেপাশে কেউ নাই, সবচেয়ে ভ্যালুয়েবল টিম। এবং বিজয় মালিয়ার ওইসব কাণ্ড কারখানা যদি বাদ দেন, ওই চ্যাপ্টারটা যদি বাদ দেন, আরসিবির ওনারদের নিয়েও খুব বেশি সমস্যা কখনো মনে হয় নাই। বিশেষত আমার কাছে মনে হচ্ছে যে আরসিবির ওনাররা, ওই যে মদ কোম্পানির মালিক, ইন্ডিয়ার সবচেয়ে পপুলার মদ কোম্পানি কি জানি নাম, ওরা হচ্ছে মালিক হিসাবে সবচেয়ে ধীর স্থির প্রকৃতির এবং সহজে আস্থা হারায় না। এই কারণেই তো বিরাট কোহলির সেই 2008 সাল থেকে কন্টিনিউ করে যাচ্ছে, ট্রফি না পাওয়ার পরেও ওরা কিনতেছে ভালো প্লেয়ার, সাফল্য পাচ্ছে না, তারপরে ওই প্লেয়ারদের উপরে টাকা ঢেলে যাচ্ছে। এই জিনিসটা মালিক হিসাবে একটা রেসপেক্টের দাবিদার, ওরা একটা রেসপেক্ট পাও না, কিন্তু এন্ড অফ দ্য ডে তো রেজাল্ট পাচ্ছে না। আরসিবি হ্যাঁ বটমও হয়েছে, একদম টেবিল বটমও হয়েছে বোধহয় কোন সিজনে আমার মনে আছে, আবার 3বার তো ফাইনাল খেলছে। একবার চ্যাম্পিয়ন্স লিগ হইতো, তখন আপনাদের মনে আছে, একবার চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল এই যে সব টপ যে ফ্রাঞ্চাইজি লিগগুলো আছে তার চ্যাম্পিয়ন্স রানার্স আপ নিয়ে, সেই চ্যাম্পিয়ন্স লিগেরও ফাইনাল খেলছে। ওই ফাইনাল খেলা পর্যন্ত রেজাল্ট আর আসে না, মানে ট্রফি আর আসে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা আমার কাছে মনে হয় যে একটা ওই যে ডেস্টিনির একটা ফাঁদের মতো, একটা ডেস্টিনি ট্র্যাপে পড়ে গেছে। সেই জায়গা থেকে বেরোয় আসার জন্য এবার যে কাজটা তারা করছে, তারা বিরাট কোহলির বদলে নতুন একটা ছেলে রজত পাতিদার, তাকে ক্যাপ্টেন্সি দিচ্ছে, এবং এবার অ্যাটলিস্ট তারা ওই ধারাবাহিক রেজাল্টটা পাচ্ছে। আমি বললাম যে খুব ভালোভাবে ফলো করি নাই, শুরুতে তো আমার মনে হয়েছিল যে আবার সানরাইজার্স হায়দ্রাবাদকে কেউ ঠেকাতে পারবে না। ওরে বাপরে বাপ, কি শুরু করলো, শুরুতে আবার সেরকম মনে হয় 300 রান করে ফেলবে সেরকম টাইপের ব্যাটিং শুরু করলো। যাই হোক, শেষ পর্যন্ত ধারাবাহিকভাবেই খেলে আরসিবি এখানে আসছে। এখন ডেস্টিনির ট্র্যাপ থেকে কে মুক্তি পায় সেটা নিয়ে একটা মজা আছে। আরেকদিকে প্রীতি জিন্তাও কিন্তু ওয়েট করতেছে। প্রীতি জিন্তা, নেসোয়াদিয়া, ওরাও সেই শুরু থেকে টাকা ঢেলেই যাচ্ছে। হয়তো আরসিবির মতো এত টাকা ঢালতে পারতেছে না, বা আম্বানির মতো অত টাকাও ঢালতে পারতেছে না, কিন্তু যা ঢালে সেটা খারাপ না, সেটা দিয়ে তারাও একেবারে খারাপ টিম কখনোই করে না। এই প্রীতি জিন্তা এতকাল ধরে এই যে চেষ্টা করতেছে, এর মাঝে একটা মিম দেখলাম যে সেই কই মিল গায়াতে ঋত্বিক রোশনের যে বাস্কেটবল টিমটা, তারা শুধু প্রীতি জিন্তারে এই জীবনে একটা ট্রফি জিতে দিতে পারছে, এছাড়া প্রীতি জিন্তারে কেউ ট্রফি জিতে দিতে পারে নাই। আসলেই তাই, প্রীতিও এখনো পর্যন্ত কোনোদিন ট্রফি দেখে নাই। প্রীতি আর নেসের ছাড়াছাড়ি হয়ে গেছে, ওদের অবশ্য বিয়েও কখনো হয় নাই, কিন্তু মারামারি করছে এই আইপিএল এর মাঠে বসে, কেস করছে, সেই কেস মিটমাট হয়েছে, প্রীতি আরেকজনের বিয়ে করছে। প্রীতি আর নেস বোধহয় এখন কি একজন আরেকজনের মুখ দেখে কিনা আমি জানি না, তারপরেও সেই এত কিছু হয়ে গেছে, কিন্তু সেই কিংস ইলেভেন পাঞ্জাব আর ট্রফি জেতে নাই। এখন সেই দুই দল মুখোমুখি, ফলে ডেস্টিনি ট্র্যাপ থেকে যে কোনো এক দল তো বেরোবেই, যে কোনো এক দলকে তো এখান থেকে বেরোতেই হবে। সেই জায়গাটায় আমার চাওয়া থাকলো আইপিএল এর একজন অনিয়মিত দর্শক, বা আইপিএল এর দর্শক না হিসাবে, শুধু বিরাট কোহলি ভক্ত হিসাবেই আমার খুব চাওয়া থাকলো ট্রফিটা বিরাট কোহলির হাতে উঠুক। প্রীতি জিন্তা তো জীবনে কত কে জিতছেন, এই শাহরুখ জিতছেন, অমুক জিতছেন, তমুক জিতছেন, এই ট্রফিটা না আরেকটু ওয়েট করেন, ঋত্বিক এসে জিতায় দিবে। এখানে আমাদের বিরাটের ট্রফিটা দরকার। এত শূন্যতা ভাল লাগে না, এত শূন্যতা ভাল লাগে না। এই যে কত ফুটবলার কত আফসোস নিয়ে, কত ক্রিকেটার কত আফসোস নিয়ে রিটায়ারমেন্টে যায়, ছোট ছোট আফসোস, ছোট ছোট ক্রুয়েফের আফসোস, এইসব পরে খুব ভোগায়, পরে খুব পোড়ায়। যে সামান্য ঘটনাটা ঘটলে আজকে এই আফসোসটা থাকে না। যে এই যে মেসি দেখেন, মেসির তো অবস্থা বিরাট কোহলির চেয়েও খারাপ ছিল,
বিরাট কোহলি তো তবুও ইন্টারন্যাশনালি অনেক ট্রফি জিতছে। মেসি এই 2022-এর আগে 2021-এর আগে কিচ্ছু জিততে পারে নাই ইন্টারন্যাশনালি। সেই লোকটা শেষ বয়সে এসে স্রষ্টা সবকিছু বুঝাই দিছে যে এই যে এই তোমার পাওনা ছিল, এই পাওনা থেকে সব বুঝাই দিলাম। তা আমার ধারণা বিরাট কোহলিরে আজকে স্রষ্টা হয়তো সবকিছু বুঝাই দিবে। যাই হোক, ইট ডিপেন্ডস অন হিম। উনি একমাত্র ঠিক করবেন যে আসলে কি হবে, কে পাওনাটা বুঝে পাবে আর কে মাথা নিচু করে মাঠ ছাড়বে। যাই হোক, আজকে ফাইনালটা দেখবো। আজকে ফাইনালটা দেখবো, বোরিং হলে কিন্তু আপনাদের ইয়ে করব, রাগ করব। কারণ এই আমি দেখি না, আপনাদের কারণে আজকে দেখতে হবে। কালকে যদি ভালো হয় তাহলে এটা নিয়ে কন্টেন্ট করবো, না তো ফরগেট ইট। সবাই ভালো থাকবেন, বিরাটের জন্য শুভেচ্ছা, বিরাটের হাতে একটা ট্রফি উঠুক।